যে স্ক্রিনটা ওখানটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কি ওয়ার্কশিট। এমএস ওয়ার্ড ওপেন করলে যেমন কি লেখা থাকে, উপরে এখানে লেখা থাকে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এক্সেল এর ক্ষেত্রে লেখা থাকবে বুক 1 মাইক্রোসফট এক্সেল। এগুলো সবই হচ্ছে এমএস অফিসের অংশ, ভাগ আলাদা আলাদা এটা অ্যাপ্লিকেশন। এক্সেল এর কাজ কি? এক্সেল এর কাজ হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করা। সেটা হচ্ছে গাণিতিক হতে পারে, মানে অ্যারিথমেটিক, এন্ড হচ্ছে গিয়ে যুক্তিবাদী মানে লজিক্যাল হতে পারে। তা এই অ্যারিথমেটিক আর লজিক্যাল ক্যালকুলেশন গুলো এই যে এখানে ভেতরে দেখা যাচ্ছে যে শীটটা, যেটাকে বলা হয় ওয়ার্কশিট, এই শীটের মধ্যেই করা হয়। আর এক্সেল নামটা কি সেল দিয়ে, সেল মানে হচ্ছে গিয়ে কোষ, মানে যে কক্ষ, একটা জায়গায় ক্লিক করলাম এই যে চারপাশে বক্স, একটা কালো পয়েন্ট, এই যে বলা হচ্ছে এই যে কার্সারটা মানে ফিল হ্যান্ডেলটা, এটা ফিল হ্যান্ডেল, এটা হচ্ছে গিয়ে কার্সারটা। এমএস ওয়ার্ডে যেমন একটা দাগ দেখা যায়, এখানে একটা সেলে ক্লিক করলে এটা চারপাশে ডার্ক একটা বক্স আসে। এবার ডান দিকে নিচের দিকে যে একটা কালো পয়েন্ট, যেখানে গেলে এই বড় ফিল হ্যান্ডেলটা প্লাস চিহ্নটা এই চিকন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে এক্সেলের এই যে ওয়ার্কশিটটা যে আছে, এই ওয়ার্কশিটে যখন যেখানে ক্লিক করব এখন হচ্ছে সেটা আর সেটা হচ্ছে কি এক্সেল অ্যাড্রেস, বলে এটাকে সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস, এই সেলের অ্যাড্রেসটা কি? এই যে এখানে লেখা আছে L6, এখানে যদি ক্লিক করি তার সেল অ্যাড্রেসটা কি? C8। তাহলে যদি বলা যায় যে এমএস এক্সেল এর প্রথম সেল অ্যাড্রেস কি, সেটা হচ্ছে A1। এবার আমি যদি বলি লাস্ট সেল অ্যাড্রেস কি, তাহলে সেটা কি করে দেখব? মাঝখানে বলবেন, আমি লিখে হ্যাঁ, তাহলে ফার্স্ট সেল অ্যাড্রেস যেটা, যেমন এক্সেল এর ফার্স্ট সেল অ্যাড্রেস হচ্ছে গিয়ে A1। A1 টা হচ্ছে একটা সেল অ্যাড্রেস। তাহলে এবার কথা হচ্ছে একটি সেলের মধ্যে বা একটি সেল অ্যাড্রেসের মধ্যে দুটো জিনিস বর্তমান, কি কি? A আর একটা হচ্ছে 1। এটা কি? এটা হচ্ছে একটি কলাম অক্ষর বা কলামের লেটার, আর 1টা হচ্ছে গিয়ে রো এর নাম্বার বা রো এর সংখ্যা। তাহলে A1 দিয়ে বোঝাচ্ছে যে আমার এই কার্সারটা এখন কলাম A এবং রো 1 এই জায়গায় অবস্থান করছে, যার জন্য ওই সেলের এখন অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে A1। ঠিক আছে, তাহলে বক্সটা যখন যেখানে থাকবে তখন হচ্ছে তার সেল অ্যাড্রেস। যেমন এখানে আছে O19, কিন্তু এটা কোনোদিনই 19O বা 1A এটা কোনোদিনও হবে না। যদি 1A থাকে তাহলে ওটা ইনভ্যালিড সেল অ্যাড্রেস, আর ভ্যালিড সেল অ্যাড্রেস হচ্ছে প্রথমে অক্ষর থাকবে, তারপরে নাম্বার বা সংখ্যা থাকবে। ঠিক আছে, এই গেল একটা। তারপরে যে কথাটা হচ্ছে এই যে বুক কথাটা বললাম, ওখানে ছিল ওয়ার্ডে ডকুমেন্ট, এখানে থাকবে বুক। তাহলে এবার একটা বুকে 3টা করে ডিফল্ট ওয়ার্কশিট থাকে, লাইক শীট 1, শীট 2 এন্ড শীট 3। এবার কথা হচ্ছে তাহলে এমএস ওয়ার্ডে তো এরকম শীট 1, শীট 2, শীট 3 থাকে না। তাহলে তার কারণ হচ্ছে গিয়ে এক্সেলে অলওয়েজ টেবিল ওয়াইজ ক্যালকুলেশন হয়। যে চার্ট, গ্রাফ, রিপোর্ট জেনারেট করব বা টাইপ করব বা রিপোর্ট লিখব, সেগুলো কি হচ্ছে টেবিলের উপর ভিত্তি করে। তাতে দেখা যাচ্ছে কোন টেবিলের এ কলামটা এরকম চিকন, আবার দেখা গেল কোন পরের শিটে গেলাম কোন টেবিলের এই কলামের চওড়াটা হচ্ছে এত বড়। অতএব এই একই শিটে এই একটা কলামকে দুরকম ভাবে কি করা যাবে? সম্ভব না। হয় চওড়া হলে চওড়াই হবে, আর চিকন হলে চিকনই থাকবে। তিনটা শিটে একই হবে তাহলে না না, একটা শিট, একটা শিটে শীট 1 এ যে আছে না, শীট 1 এর কলামটা যদি এরকম চিকন হয়, তাহলে এটাকে কি আর বড় করা যাবে? হচ্ছে না, তাহলে তো বড়ই হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে এখানটা তাহলে এটা এরকম চিকনই থাকবে। টেবিলটা যখন পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেল, টেবিলের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, তখন এই শীট 2 চেঞ্জ হয়ে যাবে, সেখানটা এরকম হয়ে গেল। আবার শীট 3 কখন যাবো, দেখো যে এই কলামটা এতটুকু হলো তখন। তাহলে কলামের যে উইথ, কলাম উইথ মানে কলামের চওড়া বাংলা, যে চওড়াটা যখন পরিবর্তন হবে তার সাথে সাথে আমরা কি করব, এই শীটের পরিবর্তন করবে। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে যে এক্সেল এর টেবিলের স্ট্রাকচার চেঞ্জ হতে থাকবে,
তার সাথে সাথে কি হবে, তার শীটেরও পরিবর্তন ঘটবে। তার মানে এই যে তুমি যেটা নিয়ে আসলে এখন কি হলো যে তিনটা শীট এখানটায় 1 2 3 করে তিনটা ফাইল দেখালে আমাকে। আমি যদি কাজ জানি তাহলে আমি একটা ফাইল করব, তিনটা ফাইল করব না। কারণ হচ্ছে কি আমি শীট 1 এ একটা কাজ করব, এখানে নাম লিখে দিলাম, এটা হচ্ছে কি এটা লিখলাম আমি কোভিড, তাহলে এটা কলামের চওড়া যদি বাড়ানো যায় তাহলে কি করতে হবে, এখানে দেখো লিখলাম জেন্ডার, জেন্ডার, এখানে লিখলাম হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাড্রেস। তো অ্যাড্রেস লিখতে জায়গাটা একটু বেশি লাগে, এটা একটু বড় করে দিলাম এই যে, ঠিক আছে। তারপরে লিখলাম কন্টাক্ট নাম্বার, সেটা একটু বড় করে দিলাম। এবার আরেকটা অ্যাড্রেস আমি তৈরি করব, এটা হয়তো দেখা গেল হচ্ছে গিয়ে এমপ্লয়ি স্যালারি। এমপ্লয়ি স্যালারির ক্ষেত্রে প্রথমে আছে আমার হচ্ছে গিয়ে আমি রাখবো সিরিয়াল নাম্বার, তারপরে এমপ্লয়ি কোড, তারপরে রাখলাম এমপ্লয়ি নেম। তাহলে কোডটা তো একটু ধরলাম একটু বড় হবে, নেমটা একটু বড় হবে টাইটেল ফাইটেল দিয়ে, এটা ছোট হবে, নেমটা একটু বড় হবে। তারপরে এখানে রাখলাম হচ্ছে গিয়ে দেখা গেল ডেজিগনেশন, ডেজিগনেশনটা একটু বড় করে দেবো, ঠিক আছে। তারপরে আছে কন্টাক্ট, কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম, সেটা একটু বড় হবে। তারপরে দেখা গেল বেসিক পে, এই যে বেসিক পেটা একটু বড় করে দেবো। তা আরো যা যা আছে হবে। তাহলে এই টেবিলের সাথে এই টেবিলের পার্থক্যটা ক্লিয়ার আমার কাছে। তাহলে জিনিসটাও আলাদা, তাই আলাদা আলাদা শীট, কিন্তু কন্ট্রোল এস করে ফাইলের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটাই নাম দিলাম, মানে এই একটা ফাইলে আমি এই দুইটা শীট দেখতে পারবো, দুটা শীট থাকবে, তিনটা শীট থাকবে। তাহলে ডিফল্ট একটা ওয়ার্কবুকের মধ্যে এখানে একটা বুক কথা লেখা থাকে, সেভ করছি দেখে নামটা চলে আসছে এখানটায় বুকের জায়গায়। তাহলে মানে একটা বুক মানে একটা ফাইল। তাহলে একটা বুকের মধ্যে ডিফল্ট ওয়ার্কশিট শীট 1 শীট 2 শীট 3 থাকে। এবার কথা তাহলে আমি আর পরে আরো প্রয়োজন আছে, তাহলে শীট আমার এই হবে 255টা, 255 ম্যাক্সিমাম 255টা ওয়ার্কশিট আমরা এইভাবে ইনসার্ট করতে পারবো। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, শীট পাশে যে একটা আইকন আছে পেজের, এখানে ক্লিক করব, 4 5 6 7, এটা হবে চলতে থাকবে কতগুলো পর্যন্ত, ম্যাক্সিমাম 255টা ওয়ার্কশিট বা 55টা ওয়ার্কশিট আমরা এখানটা পর 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 এভাবে ইনসার্ট করতে পারবো। তা এই গেল হচ্ছে গিয়ে এক্সেলের শীটের বিশেষত্বটা, শীটের গুরুত্বটা কি, কেন শীট থাকবে, শীট দিয়ে কি করা হয়, এমএস ওয়ার্ডে শীট থাকে না কেন, এই কথাটা প্রথম গেল। তারপরে বলছিলাম যে কি এমএস এক্সেলে কি থাকে, কথাটা হচ্ছে এমএস এক্সেল, সেল ইএক্স সিইএল, তাই তো। তাহলে এই এক্সেল কথাটা সেল কথাটা থেকে আসছে। তার মানে এখানে কি হয়, এখানে অজস্র কোষ বা কক্ষ বা সেল থাকে, আর এক একটা করে সেল তৈরি হয় কিভাবে আমরা জানি, যে কলাম আর রো এর দাগগুলো যখন আড়াআড়ি ভাবে ছেদ করে, মানে ইন্টারসেকশন যখন হচ্ছে, তখন কি হয়, একটা করে সেল গঠিত হয়। তাহলে কলামের দাগগুলো উপর থেকে আসছে ভার্টিক্যাল, একটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল, এই দুটো মিলে দুটো দাগগুলোকে কম্পিউটারের ভাষায় বা এক্সেলের ভাষায় বলা হয় গ্রিডস। দাগগুলোর কি বলে, দাগগুলোকে এক্সেলের ভাষায় গ্রিডস বলে, GRIDS, গ্রিডস। তাহলে কলামের দাগ এবং রো এর দাগ যখন আড়াআড়ি ভাবে ছেদ করে তখনই এখানে সেল গঠিত হয়, যার থেকে নামটা আসছে এক্সেল কথাটা। এবার এক্সেল এটা তো একটা নাম, এই নামটা সবাই জানে, কিন্তু এমএস এক্সেলের অপর আরেকটি নাম আছে যেটাকে বলা হয় ইলেকট্রনিক স্প্রেডশিট। এক্সেলের অপর নাম, এক্সেলের আরেকটি নাম হচ্ছে গিয়ে ইলেকট্রনিক স্প্রেডশিট, SPREADSHIT। তাহলে ইলেকট্রনিক স্প্রেডশিট কেন বলা হচ্ছে এটাকে, যে এখানে যে আমরা নাম্বারগুলো দিব সেগুলোকে আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি ইলেকট্রনিক্যালি ক্যালকুলেশন করতে পারি। কারণে
ক্যালকুলেশন বলতে হচ্ছে যোগ হতে পারে, বিয়োগ, গুণ, হ্যাঁ। ভাগ, পার্সেন্টেজ, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে লজিক্যাল প্রবলেম এক্সেট্রা। ওভারঅল এই কাজগুলো এক্সেলে করার হচ্ছে খুব সুবিধা হয় এবং দ্রুত কাজ করা যায়, যার জন্য এরকম নামটা যে ইলেকট্রনিক স্প্রেডশিট। তাহলে ইলেকট্রনিক স্প্রেডশিট কেন বলা হলো সেটা বোঝা গেল, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে এই যে সেলগুলো, তাহলে সেলগুলো গঠিত হচ্ছে কলাম আর রো। তাহলে এবার আমি বলতে পারি যে কতগুলো কলাম থাকে সর্বোচ্চ এ থেকে কোন পর্যন্ত, এই এক্সেলে কতগুলো কলাম আছে। তাহলে দেখতে হলে কন্ট্রোল চেপে রাইট অ্যারো, এই যে কন্ট্রোল চেপে রাইট অ্যারো যদি চাপি তাহলে সব থেকে সর্বোচ্চ কলাম কত কি আছে, এটা এক্স এফ ডি, কারণ এ থেকে এক্স এফ ডি পর্যন্ত, এ থেকে এক্স এফ ডি, হ্যাঁ এ থেকে এক্স কটা এফ হলো ডি তাহলে স্যার? পর্যন্ত 16,000 সামথিং হবে এরকম। ও স্যার কি করে করলেন? কন্ট্রোল কন্ট্রোল এন্ড রাইট অ্যারো কি প্রেস করতে হবে, সিআরএল প্লাস রাইট কি, কন্ট্রোল চেপে রাইট রাইট অ্যারো কি চাপলে কি দেখতে পাচ্ছি, লাস্ট সেল কলাম কলাম। অ্যালফাবেট বা কলাম অক্ষরটা, এবং একবারে শুরুতে আসতে হলে কন্ট্রোল চেপে হোম বাটন চাপতে হবে, কন্ট্রোল হোম, একবারে শুরুতে চলে আসবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেল কি বলছি আমি, A1। তাহলে লাস্ট সেল কি, বা আমরা বলতে পারি লাস্ট সেল বা লাস্ট রো কোনটা, 1 থেকে দেখছি লাস্ট শেষে কোথায় গিয়ে শেষ হলো, 10,48,576টা হচ্ছে গিয়ে রো থাকে। তাহলে লাস্ট রো দেখবো বা লাস্ট সেলে যেতে কন্ট্রোল চেপে আবার ডাউন অ্যারো, এই ডাউন অ্যারো, কন্ট্রোল ডাউন এরো, ডাউন অ্যারো, তখন ছিল রাইট এরো, এটা হচ্ছে ডাউন ডাউন অ্যারো, ডাউন অ্যারো করলে কি হবে, কতগুলো রো আছে দেখা যাচ্ছে, ঠিক আছে, কতগুলো রো, 10,38,576টা রো আছে। এবার হচ্ছে গিয়ে লাস্ট সেল কি, লাস্ট সেল হচ্ছে কন্ট্রোল চেপে এন্ড, সেল কি মানে স্যার? কন্ট্রোল এন্ড, এই যে কন্ট্রোল এন্ড, আচ্ছা এই যে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো, হ্যাঁ তারপরে কন্ট্রোল চেপে যদি রাইট অ্যারো চাপি তাহলে লাস্ট সেলটা দেখা যাচ্ছে, এই যে এক্স এফ ডি 10,48,576, এটা হচ্ছে গিয়ে লাস্ট সেল, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে স্যার এখানে রোটা আমি স্টার্টিং কন্ট্রোল হোম, সেম কন্ট্রোল হোম, যেখানে থেকে এখন কন্ট্রোল হোম শুরুতে চলে যাব, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, কতগুলো রো থাকে, কতগুলো কলাম থাকে, রো গুলোকে সংখ্যা দিয়ে লেখা হয়, কলাম গুলোকে অক্ষর দিয়ে লেখা হয়, শেষের রো দেখার জন্য কন্ট্রোল রাইট অ্যারো, কন্ট্রোল রাইট অ্যারো হচ্ছে গিয়ে লাস্ট কলাম দেখার জন্য, কলাম অক্ষর দেখার জন্য বা কলাম অ্যালফাবেট দেখার জন্য সিটিআরএল কন্ট্রোল হোম, এবং কন্ট্রোল চেপে ডাউন অ্যারো হচ্ছে লাস্ট রো দেখার জন্য, আজকে লাস্ট রো নাম্বার দেখার জন্য, হ্যাঁ আর কন্ট্রোল চেপে হচ্ছে গিয়ে সেল কি দেখার জন্য, জানো কি স্যার? কন্ট্রোল ডাউন এন্ড লেফট, কন্ট্রোল ডাউন প্রথমে, হ্যাঁ তারপর কন্ট্রোল একসাথে আলাদা আলাদা করে করতে হবে, কন্ট্রোল ডাউন আগে, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল রাইট অ্যারো, ঠিক আছে। এইভাবে হচ্ছে গিয়ে কতগুলো কলাম বা সেল বা রো দেখা যায় সেটা, ঠিক আছে একটা। এটা হচ্ছে গিয়ে এক্সেল এর বেসিক আইডিয়া কিন্তু, হ্যাঁ। নেক্সট হচ্ছে গিয়ে এই যে এক্সেল এর সেলগুলোর কাজ কি, ডেটা এন্ট্রি করব ওখানটায়। তাহলে একটা সেলের মধ্যে যদি আমরা কোনো সংখ্যা লিখি, যখনই এন্টার প্রেস করব ওই সংখ্যাটা সেলের কোন দিকে চলে যায়, ডান দিকে, ডান দিকে। তার মানে একটা বোঝা গেল যে এক্সেল এর সেলে কোনো সংখ্যা লিখলে সংখ্যাটা ওই সেলের ডান পাশে চলে যায়, ক্লিয়ার। আর যদি কোনো অক্ষর লেখা হয় তাহলে অক্ষরটা সেলের কোন দিকে চলে যায়, বাঁ দিকে চলে যায়, ঠিক আছে। এবার নরমাল যদি কোনো নাম্বার আর অ্যালফাবেট হয় সেটাকে আমরা অ্যালাইনমেন্ট এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি, মার্জ করে নিয়ে নো এটা অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এই যে সেন্টার এন্ড রাইট অ্যালাইন, এই অ্যালাইন এটা এখান থেকে চেঞ্জ করতে পারবে নরমাল দরকার মনে হয়, দরকার মনে হয়, ঠিক আছে। বাট নাম্বার হচ্ছে রাইট অ্যালাইন এন্ড ক্যারেক্টার হচ্ছে গিয়ে লেফট অ্যালাইন। কিন্তু দেখা গেল এমন কিছু নাম্বার আছে যেগুলোর ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না, কিন্তু আমাকে বলছে যে নাম্বারগুলোকে রাইট অ্যালাইন করতে হবে, লেফট অ্যালাইন করতে হবে,
বা এক কথায় কোন নাম্বারকে লেফট অ্যালাইন করার পদ্ধতি কি? সিঙ্গেল অ্যাপোস্ট্রফি স্টেপ চাপতে হবে, তারপরে যত খুশি সংখ্যা টাইপ করে আমরা এটার বাড়ি রাখা, এটা কোনোদিনও রাইট অ্যালাইন হবে না, এটা লেফট অ্যালাইন হবে। স্যার আরেকবার এটা বলুন। কোন নাম্বারকে টাইপ করলে কোন দিকে যায় আমরা জানি? রাইট অ্যালাইন হয়। হ্যাঁ। সেই নাম্বারটাকে লেফট অ্যালাইন করতে হবে কি করে? নাম্বারের পূর্বে একটা সিঙ্গেল অ্যাপোস্ট্রফি এস দিয়ে বা সিঙ্গেল কোটেশন বলি আমরা, সেটা দিয়ে যদি সংখ্যাটা লিখে এন্টার মারি, তাহলে সংখ্যা থাকে না, ওটা কি হয়ে যায়? ওটা অ্যালফাবেট হয়ে যায়, ওটা অক্ষরে কনভার্ট হয়। হ্যাঁ, যার তাহলে জন্য লেফট এটা অ্যালাইন করতে হলে কি করব? সিঙ্গেল অ্যাপোস্ট্রফি এস দিয়ে এন্টার মারবো বা সিঙ্গেল কোটেশন দিয়ে এন্টার প্রেস করব। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমাকে লিখতে বলছে 0000, যে চারটা ডিজিট থাকবে 0, তারপরে পয়েন্ট দিয়ে 20। আমি যখনই এন্টার মারবো আগে জিরো গুলো হাওয়া হয়ে যাবে, 2 এর পরে জিরোটাও হাওয়া হয়ে যাবে। আমাকে লিখলো বললো 10 টাকা 20 পয়সা, এন্টার, 20 পরে জিরোটাও হাওয়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই টাকা পয়সার ক্ষেত্রে সেখানে ক্লিক করে এই যে ডেসিমেল, এই যে কমাটা আছে, হ্যাঁ, কমা স্টাইল দিতে পারি, অথবা ঠিক তার ডান পাশে কি আছে, হ্যাঁ, ইনক্রিজ, আর এটা হচ্ছে ডিক্রিজ। ইনক্রিজে যদি আমি ক্লিক করি তাহলে এখানটায় জিরো চলে আসছে, হয়ে গেল আমার কাজ। বাট উপরেরটাতে এখানেও কি করতে পারি, আমি একটা ইনক্রিজ করে দিতে পারি, আসছে এবার ইনক্রিজ করাতে। কিন্তু প্রথমে আছে একটা জিরো, আমার লাগবে 4টা জিরো, তখন কি করবো? একটা সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিয়ে 1 2 3টা জিরো দিয়ে, ওই যে অ্যাপোস্ট্রফিসের ব্যাপারটা, তখন কিন্তু সেটাও রাইটে না থাকে কোথায় চলে যাবে? লেফটে চলে যাবে। ঠিক আছে, এবার একটা আমি জিনিস দেখাই, যে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিয়ে 555 লিখে এন্টার, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিয়ে 33 লিখে এন্টার, এই দুটো যদি আমি যোগ করি এবার, তাহলে প্রথমে ইকুয়াল দিয়ে প্রথমটাতে ক্লিক, প্লাস দিয়ে পরেরটাতে ক্লিক, এবার এন্টার দিই, আসছে ক্যালকুলেশন। হ্যাঁ, ঠিক আছে। আবার আমি কি করতে পারি, এই যে নাম্বার 66, যেটা বলছিলাম যে কোন নাম্বারকে ক্যালকুলেশন করতে গেলে যোগ বিয়োগ যাই করি না, কোনো যে এখানে মাইনাস করবো, তাহলে ইকুয়াল ফার্স্ট নাম্বার মাইনাস দিয়ে সেকেন্ড নাম্বার দেন এন্টার, মাইনাস। ও আচ্ছা, এখানেই হয়ে যাবে। তাহলে নাম্বারটাকে লেফটে না লিখে, রাইটে না লিখে লেফটে লিখতে গেলে আগে কি করতে হবে? একটা সিঙ্গেল অ্যাপোস্ট্রফি লিখতে হবে। গেল, এটা শেষ, এটা গেল একটা পার্ট। নেক্সট হচ্ছে গিয়ে যে আমি এখানে লিখলাম কম্পিউটার এডুকেশন, সেলটাকে বড় করব কি করে? এখানে গিয়ে টেনে দিতে পারি, তাহলে হয়ে গেল। তারপরে কিন্তু দেখা গেল যে আমি লিখে ফেলছি, বুঝলাম না, এখানে খাতা দেখে আমি এখানে লিখলাম যে অ্যাড্রেস, এটা কিন্তু চলবে না। যখন আমি এটাকে বড় করব, দুটো ঘর কিন্তু ফাঁকা হয়ে যাবে। অনেকে যেটা করে সেটা করা যাবে না। কি করতে হবে? এটাকে আগে এটাকে সেলটাকে বড় করে নিয়ে তারপরে আমরা এটাকে কাটার কথা হচ্ছে, এটাকে আমি এখানে লিখে ফেলছি, ডিলিট করে আবার লিখবো না, এই যে বক্সটা আছে, বক্সটার চারপাশে একটা লাইনের মধ্যে আস্তে করে যাবো, প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে গেল না, কি হয়ে গেছে? অ্যারো মাথায় একটা স্টার সাইন আসছে, এবার এটাকে ধরে যেখানে বসে নিয়ে যাবো। বোঝা গেল কথাটা? তাহলে এটা কি হচ্ছে জিনিসটা, যেখান থেকে একটা সেলকে যেখানে জায়গায় যে কোনো জায়গায় মুভ করা যায়, মুভ করতে ব্যবহার করা হয়। গেল। এবার এক্সেলে যে কোনো কাজ করা সুবিধা কেন? এক্সেলে একই জিনিস বারবার করে আমাদের লিখতে হয় না। যেমন কম্পিউটার এডুকেশনে যদি সি লিখি চলে আসবে, অ্যাড্রেসের এ লিখলেই চলে আসবে। ও পরের পারে? হ্যাঁ। কিন্তু এখানে দেখো লেখা আছে, দেখা গেল আধার, এবার যদি এ লিখি তাহলে কিন্তু অ্যাড্রেস আসবে না, আমার দরকার অ্যাড্রেস, তাহলে এবার এরপরে ডি লিখতে হবে, তাহলেও বুঝবে। এবার লিখবো আধার, তাহলে এ লিখবো, তখন বুঝবে আধার লিখতে চাচ্ছে। মানে প্রথম অক্ষরে যদি না মেলে তাহলে সেকেন্ড অক্ষরটাই চলে যাবে, সেকেন্ড লেটার। সেটা না হলে থার্ড লেটার বুঝবে, এইভাবে চলতে থাকবে। এক্সেলে হচ্ছে এটাই কাজ করার সুবিধা। সুবিধাটা হচ্ছে গিয়ে একই জিনিস বারবার লিখতে হয় না, কপি পেস্ট করতে হয় না, সেটা কলাম ওয়াইজ বলে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এইভাবে কাজ করলে হবে। এই গেল একটা জিনিস। এক। 2 নাম্বার হচ্ছে গিয়ে
এবার এই একই জিনিস 10টা সেলে দরকার, তাহলে এখানে গিয়ে এই যে টেনে দিব 10টা সেলে একবার। শুধু টেনে দিলেই সেক্ষেত্রে হয়ে যাবে? লিখবই না, না সেক্ষেত্রে লিখবই না, শুধু টেনে দেব। টানার জন্য কি করলাম আমি, এই সেলটাতে ক্লিক করে ঠিক ডান দিকের যে কালো পয়েন্টটাতে চলে গেলাম, এই বড় প্লাস চিহ্নটা গিয়ে চেঞ্জ হয়ে গেল, নরমাল প্লাস সাইন হয়ে গেল, আমরা যেভাবে প্লাস চিহ্ন দিই। এবার ড্র্যাগ এন্ড ড্রপ বলে এটাকে, ড্র্যাগ করে ড্রপ নিচের দিকে চলে আসে, যতদূর দরকার ততদূর চলে আসে। কিন্তু এবার আমি 1 লিখলাম, এখানে গিয়ে এবার আমি টেনে দিলাম, সব 1 আসছে, সেক্ষেত্রে কোনোদিনও আসবে না। বোঝা গেল কথাটা? আমি স্যার, লিখলাম সব 1 ই আসলো। 1 এর পরে 2 আসবে না, ও হ্যাঁ হ্যাঁ, 1 এর পরে 2 আসবে না, সব 1 চলে আসবে। আমি যাচ্ছি 1 এর পরে 2 আসে। 2 আসবে, হ্যাঁ সিরিয়াল। জানুয়ারি লিখলাম, হ্যাঁ টেনে দিলাম, হ্যাঁ, 12 জানুয়ারি গেছে। স্পেলিংটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডিসেম্বর চলে আসলো। হ্যাঁ, এটা কি করে চলে আসলো? হ্যাঁ, সেটা পরে বলি, সেটা আসবে। এবার যদি লিখি আমি JAN লিখি সংক্ষেপে, টেনে দিই, সেটাও চলে আসবে 12 মান্থ। আমি যদি A লিখে টেনে দিই যে জেড পর্যন্ত, আসছে একটা, না, এরপরে দিয়ে আসেই না, ঠিক 1 এর মতো। এখানটায় আবার কি করলাম, আমি লিখলাম হচ্ছে গিয়ে মানডে, MON লিখলাম সংক্ষেপে, টেনে দিই 7 ডে, চলে আসলো। আমি যদি লিখি MONDAY মানডে লিখলাম, সেটা তো চলে আসে, কিন্তু 1 লিখলে আসে না, রোমান এরপরে হরফে দিয়ে আসে না, হ্যাঁ। ঠিক আছে? সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে কি করতে হবে, 1 লিখলাম, এন্টার দিয়ে 2 লিখলাম, 1 আর 2 সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে এবার বলা যেতে পারে যে ও নিচেরটা উপরেরটা তো সিলেক্ট হয়নি, সাদা নিচেরটা কালার। এক্সেল এর সিস্টেমে এটা, একে বলা হয় ডে নাইট। দুটো সেল সিলেক্ট করলে প্রথম সেলটা সাদা থাকবে, পরের সেলটা ডার্ক হবে। এবার এই কোণাতে চলে যাব, প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, এবার যতদূর দরকার আমি টেনে দেব। তার মানেটা কি হলো এখানটায়, মানেটা এটা হলো যে এক্সেল বোঝে না যে 1 এর পরে 2 আসবে, ঠিক আছে? তার জন্য কি করে হলো, 1 এর পরে 2 লিখে দিলাম, পরেরটা যখন যখন দিয়ে দিলাম তখন বুঝে 1 এর পরে 2 লেখাতেও কি বুঝে গেল যে 1 + 1 করে যাচ্ছে, মানে 1 এর সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, এরকম যাচ্ছে। তখন ও বুঝে গেল। এবার তা না করে আমি যদি এখানে 3 দিয়ে দিই, এবার যদি আমি আবার সিলেক্ট করে এবার যদি টানি, কিন্তু 1 এর পরে কিন্তু 2 আসবে না। তখন এক্সেল চিন্তা করলো যে আমার স্টেপ ভ্যালু 2 যাচ্ছে, 1 এর পরে 2, 5, 7 এর ভাবে যাচ্ছে, তখন আবার সেইভাবে দিই। তো এটা হচ্ছে কি ডিফারেন্সটা। হ্যাঁ আর এই যে জানুয়ারি শর্টে লেখা, মান্থ শর্টে লিখে মানডে লেখা, এগুলো এক্সেলের একটা জায়গা আছে ভেতরে, ইম্পোর্ট অপশন। সেই ইম্পোর্ট অপশনের মধ্যে ওটাকে স্টোর করে, মানে সেভ করে রাখা আছে, ওই জন্য ওটা বুঝে সেই জন্য এটা আসে। তো ওখান থেকে নিয়ে নেয় কপি করে, সেটা সম্পর্ক হচ্ছে বলি এভাবে আসে। ঠিক গেল একটা। নেক্সট হচ্ছে গিয়ে এরপরে বি, যদি এখানে বি লিখি, 1 2 এর মতো আসে কিনা সেটা দেখি, সেটা আসছে, সেটাও কিন্তু আসবে না। তার মানে এটাকে কি করতে হবে, আমার যদি কোনো সময় কাজ করার জন্য এবি এরকম বারবার প্রয়োজন হয়, তাহলে এই যে এগুলো যেভাবে ইম্পোর্ট করে রাখা আছে, এগুলো যেভাবে ইম্পোর্ট করে রাখা, সেগুলো আমাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্টের আমি পরে যাবো, চলে যাচ্ছি না, আমি এখানে স্ক্রিনেই দেখাই যাবে। তা এই হচ্ছে গিয়ে একটা। তারপরে যেটা হচ্ছে গিয়ে, দেখা গেল আমি আজকের ডেটটা লিখবো, আজকের তারিখ হচ্ছে গিয়ে 8/7/2021। এবার এখানে গিয়ে আমি টেনে দিই, যদি এরকম প্লাস চিহ্ন আসে, মানে হ্যাশ সাইন, কি বুঝবো যে এই সেলের চওড়াটা কম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে, কলাম উইথ কম আছে, তাই এখানে গিয়ে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা কি হলো, ডেট কি ঠিক আসছে? আগের পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আসে, হ্যাঁ ডেট তো ঠিক আছে। আমি লেখার সময় কি লিখছি যে আজকের 8 তারিখ, আজকের 8 তারিখ, হ্যাঁ সেটা আসেনি। কিন্তু কম্পিউটার কি করে, কম্পিউটারে কোনো কাজ করা মানে হচ্ছে প্রথমে হচ্ছে MMDDYY, মানে হচ্ছে গিয়ে আগে কি আছে, মান্থ, তারপর ডেট, তারপর হচ্ছে ইয়ার। তাহলে আমাকে যদি লিখতে হয়, তাহলে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে হচ্ছে গিয়ে যে 7 মান্থ 8 তারিখ 2021। এবার যদি আমি লিখি, তাহলে এবার আমি ঠিক করব, এবার চড়াটাকে আমি বাড়িয়ে দেবো।
তারিখ আমি পেয়ে যাচ্ছি, তাহলে বারবার তারিখ আমি লিখবো না, একই তারিখে যদি বারবার দরকার হয়। স্যার আমাকে যদি কোনো এভাবে চলে ডিলিট আসবে। করতে হয়, যে কোনো জিনিস ডিলিট করতে গেলে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব, কিবোর্ডে ডিলিট বাটনটা চাপবো। হ্যাঁ, আর যদি লাস্টের যে কোনো একটা কথা তাহলে একটা সিলেক্ট করে ডিলিট করে দেব। একটা বলতে যেটা মানে দরকার, যেরকম আমি এই যে আপনি ডেটটা দিলেন, ডেটটা আমার এতগুলো লাগবে না কলামসে, যেটা আমার দরকার নেই একটাই দরকার, রোতে লাগবে না এতগুলো রোতে। সেটা আমি সিলেক্ট করে ডিলিট করব, একটাই লাগবে, ব্যাস হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এবার লিখতে গিয়ে দেখা গেল আমি লিখবো কম্পিউটার সেন্টার লিখলাম, সেন্টারের জায়গায় এডুকেশন হবে, কি করবো এবার, পুরোটা কেটে কি আবার লিখবো না, এখানে ক্লিক করে নিয়ে এই যে এখানে দেখতে পাবো কি লিখবো, কোথায় কি লিখলাম, সমস্ত জিনিস এখানে যা কাজ করি সেটা এখানে শো করে। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাড্রেস বার বা ফর্মুলা বার। অ্যাক্টিভ সেলের কি কাজ করা হচ্ছে সেটা এখানে শো করে। তাহলে সেন্টারটা আমি এখানে কেটে দিয়ে এখানে কাটলাম বুঝে গেল। এবার একটা কথা হচ্ছে, এই যে এক্সেলের একটি সেলের লেখাকে কত রকম ভাবে মডিফাই করা যাবে, সেই সেলটা সিলেক্ট করে আমি F2 চাপতে পারি। এই যে ল্যাপটপে কি করতে হয়, কন্ট্রোল F2 চাপতে হয়। এই যে কার্সারটা চলে আসছে, এখানে চলে আসছে লেখাটা, F2 চাপলে চলে আসবে কার্সার শেষে, তারপরে কেটে লিখতে পারি। বুঝলাম না স্যার এটা। একটা সেলে কত রকম ভাবে ডেটা ইনপুট করা, একটা হচ্ছে গিয়ে ওই সেলে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এই যে কার্সারটা চলে আসছে, এবার যেটা খুশি করতে পারি এখানটায় এইভাবে, এটা লাগবে না কেটে দেবো, এটা করতে পারি, ঠিক আছে। আবার একটা কি বলছে, যে এই সেলটাতে ক্লিক করে F2 বাটন চেপে করতে পারি, কন্ট্রোল F2 অনলি F2। আচ্ছা, ল্যাপটপ হলে ফাংশন চেপে F2। ও আচ্ছা, এসকেপ মানে হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্ডিশনে আসা, যে এসকেপ। এবার হচ্ছে গিয়ে এই ফর্মুলা বারে ক্লিক করেও সেটাকে আমরা কারেকশন করতে পারি বা মডিফাই করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে এমএস এক্সেল। ঠিক গেল একটা, যা আছে সব সিলেক্ট করে নিয়ে আমরা সেখান থেকে ডিলিট বাটন চাপবো, সব চলে যাবে। ঠিক গেল এক। তারপরে আবার আমরা হচ্ছে ক্যালকুলেশনে আসি। এক্সেলটা আমরা কি করতে পারি, এটাকে আমরা ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করতে পারি, আবার সেল রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা গণনা বা ক্যালকুলেশন করতে পারি। কিরকম, এখানে 25, এখানে 45, এখানে 76, এখানে 88, এখানে 49, এখানে বলছে যে আমাকে যোগফলটা বের করো। এখানে লেখা আছে টোটাল, এখানে লেখা আছে এভারেজ, এখানে লেখা আছে ম্যাক্স, এখানে লেখা আছে মিন, মানে ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার, ঠিক আছে। তো এবার আমি টোটাল কি করে করব, ইকুয়াল দিয়ে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এটাকে বলা হয় সেল রেফারেন্স। এন্টার দিলাম, টোটাল কত হলো 298। এই এন্ট্রিটা ভুল হয়ে গেছে, এখানে 85, এখানে 45, এখানে 85 লিখে এন্টার মারি, দেখো অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে গিয়ে ফর্মুলা সেট করে কাজ করা, ফর্মুলা বলা যায় এটাকে। আবার এটাকে ফাংশনের আকারে যোগ করতে পারি, আরো সুবিধা কিরকম করে, এখানে ইকুয়াল দিয়ে সাম ট্যাব মারলে এটা ব্র্যাকেট চলে আসে, এগুলো পরে লিখতে হবে না, এগুলো পরে করা হবে প্র্যাকটিক্যাল আসবে। তো ইকুয়াল সাম লিখে ব্র্যাকেট দিলাম, বা ব্র্যাকেট না আসলে ব্র্যাকেট শিফট চেপে দিলাম ব্র্যাকেট। এবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব লাস্ট, বা ফার্স্ট সংখ্যাতে ক্লিক করব, আমি টানতে পারি না মাউস, শিফট চেপে লাস্ট সংখ্যা 69 সেখানে ক্লিক করব, একটা সিলেক্ট হয়ে গেল। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। কি লেখা আছে, D6 A6, এটার মানে হচ্ছে কি, এটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে এক্সেল এর কোন সেলে ফর্মুলা বা ফাংশন আমরা যাই ব্যবহার করি না কেন, প্রথমে ইকুয়াল সাইন মাস্ট, তারপরে কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং করতে হয়, সরি ইকুয়াল সাইন মাস্ট, তারপরে কি করতে হয় সাম। সামটা কি, সামটা হচ্ছে কি, এটা একটা ফাংশন নেম, মানে কি কাজ করব, যোগ করব, সেটা হচ্ছে সাম। তারপরে হচ্ছে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়, এবং এই উইদিন ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি,
বলছে যে D6 থেকে H6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যাগুলোর আমি যোগফল চাচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম, যোগফল চলে আসে। স্যার ওই এখান থেকে এইটুকু কিভাবে টানলেন আপনি যে তখন বললেন শিফট টেপে সো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট নাম্বারে ক্লিক করে শিফট চেপে লাস্ট নাম্বারে ক্লিক করব, ও আচ্ছা দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এন্টার প্রেস করব। এটা হলো গিয়ে টোটাল বের করলাম। এবার আমরা করব এভারেজ। আর আরেকটা আপনি বললেন সেটা হচ্ছে ইকুয়াল করে এগুলো সব প্লাস করে দিলেও প্লাস হয়ে প্লাস যায় প্লাস মানে প্লাস করব, সেটা হ্যাঁ, অনেক হ্যাঁ। কষ্টকর, সময় সাপেক্ষ, সেটা হ্যাঁ করব না। হ্যাঁ ওই জন্য এটা ইজি হয়। ঠিক আছে, এরপরে আসছে এভারেজ। এভারেজ আমরা দুটো ভাগে ভাগ করব, দু রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইকুয়াল দিয়ে টোটাল, টোটালটা কোথায় আছে I6 এ, ডিভাইডেড কটা আছে সংখ্যা 1 2 3 4 5, 5 লিখে যদি এন্টার মারি তাহলে 67.6, এটা এভারেজ চলে আসে। এভাবে বার করতে পারি। আদারওয়াইজ কি করতে পারি, ইকুয়াল AVERAGE ব্র্যাকেট দিয়ে ফার্স্ট নাম্বার শিফট চেপে লাস্ট নাম্বার ব্র্যাকেট ক্লোজ এন্টার, সেটাও 67.6। বুঝতে পারলো কথাটা? ফার্স্ট সেকেন্ডেরটা মনে আছে, ফার্স্টেরটা কি করলেন এভারেজে? ফার্স্টটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে টোটাল ডিভাইডেড, ও টোটাল ডিভাইডেড হচ্ছে ইসে Number of- যে কটা হ্যাঁ যতগুলো নাম্বার আছে বা যতগুলো সাবজেক্ট আছে ধরে নিয়ে এটা। এবার ম্যাক্স কি করে বার করব? ম্যাক্স মানে ম্যাক্সিমাম নাম্বার, সবচেয়ে বড় নাম্বার কোনটা, তাহলে ইকুয়াল ম্যাক্স লিখব, ব্র্যাকেট দিব, একইভাবে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব ছোট সংখ্যা, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার মারলে সবথেকে বড় সংখ্যা কোনটা 85। ম্যাক্স ইকুয়াল দিয়ে ম্যাক্স দিয়ে ম্যাক্স হচ্ছে ফার্স্ট ফাংশন, ব্র্যাকেটে হ্যাঁ ব্র্যাকেটে আবার ওই যে ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার প্লাস শিফট চেপে লাস্ট নাম্বার। মাঝখানে কি বসে কোনো প্লাস প্লাস কিছু না বসে না, এই ইস্টু মানে হচ্ছে তো ঘরটাকে কমপ্লিটটাকে ক্লোজ করব। এবার একইভাবে মিন ইকুয়াল MIN ব্র্যাকেট দিলাম, হ্যাঁ এই যে ফার্স্ট নাম্বার শিফট চেপে লাস্ট লাস্ট নাম্বার এন্টার। ব্র্যাকেট ক্লোজ। এটা আসলো কারণ এই সেলটার মধ্যে ডেট লেখা আছে। হ্যাঁ এটা রাইট ক্লিক করতে হবে, ফরম্যাট সেল করতে হবে, করার পরে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে জেনারেলে ক্লিক করে ওকে করতে হবে। নরমাল জেনারেল ওই 25 চলে আসলো। লোয়েস্ট 25 সেটা এখানটায় শো করবে। কোনো সেলে যদি এরকম ডেট বা অন্য কিছু লেখা থাকে, যে কোনো এখানে এই যে সেলটা পরে সেলটা যে আছে, রাইট ক্লিক করে আমি যদি 2 লিখি না, এন্টার দিলে ডেট চলে আসবে, কারণ এখানে ডেট করা হয়েছিল। কারণ এর আগে ডেট লেখা হয়েছে এখানটা। তাই সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক, ফরম্যাট সেলস, জেনারেল যে নাম্বারস এর আন্ডারে নিচে জেনারেল করে ওকে করে দিলে এগুলো নরমাল নাম্বারই কনভার্ট হয়ে যাবে। এবার এখানে যদি আমি যাই লিখি না কেন সেটাই শো করবে। এই যে। ঠিক আছে, এই গেল হচ্ছে গিয়ে কি করে করব? কন্ট্রোল চেপে রাইট অ্যারো কি চাপলে কি দেখতে পাচ্ছি, লাস্ট সেল কলাম কলাম অ্যালফাবেট বা কলাম অক্ষরটা, এবং একবারে শুরুতে আসতে হলে কন্ট্রোল চেপে হোম বাটন চাপতে হবে, কন্ট্রোল হোম, একবারে শুরুতে চলে আসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেল কি বলছি আমি A1, তাহলে লাস্ট সেল কি, বা আমরা বলতে পারি লাস্ট সেল বা লাস্ট রো কোনটা। 1 থেকে দেখছি লাস্ট শেষে কোথায় গিয়ে শেষ হলো, 10,48,576টা হচ্ছে গিয়ে রো থাকে, তাহলে লাস্ট রো দেখবো বা লাস্ট সেলে যেতে কন্ট্রোল চেপে আবার ডাউন অ্যারো, এই যে ডাউন অ্যারো, কন্ট্রোল ডাউন এরো, ডাউন অ্যারো, তখন ছিল রাইট এরো, এটা হচ্ছে ডাউন এরো। ডাউন অ্যারো, ডাউন অ্যারো করলে কি হবে, কতগুলো রো আছে দেখা যাচ্ছে এই যে। ঠিক আছে, কতগুলো রো, 10,48,576টা রো আছে। এবার হচ্ছে গিয়ে লাস্ট সেল কি, লাস্ট সেল হচ্ছে কন্ট্রোল চেপে এন্ড, সেল কি মানে স্যার? কন্ট্রোল এন্ড, এই যে কন্ট্রোল এন্ড। আচ্ছা, এই যে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো, হ্যাঁ তারপরে কন্ট্রোল চেপে যদি রাইট অ্যারো চাপি তাহলে লাস্ট সেলটা দেখা যাচ্ছে। এই যে XFD 10,48,576, এটা হচ্ছে গিয়ে লাস্ট সেল। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে স্যার এখানে রোটা আমি স্টার্টিং কন্ট্রোল হোম, সেম কন্ট্রোল হোম, যেখানে থাকে না কারণ কন্ট্রোল হোম শুরুতে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, কতগুলো রো থাকে,
কতগুলো কলাম থাকে, রো গুলোকে সংখ্যা দিয়ে লেখা হয়, কলাম গুলোকে অক্ষর দিয়ে লেখা হয়। শেষের রো দেখার জন্য কন্ট্রোল রাইট অ্যারো, Faster দেখার কন্ট্রোল জন্য। রাইট অ্যারো হচ্ছে গিয়ে লাস্ট কলাম দেখার জন্য, হ্যাঁ। কলাম অক্ষর দেখার জন্য বা কলাম আর অ্যালফাবেট দেখার স্টার্টে জন্য আসার জন্য সিটিআরএল কন্ট্রোল হোম, এবং কন্ট্রোল চেপে ডাউন অ্যারো হচ্ছে লাস্ট রো দেখার জন্য। গিয়ে লাস্ট রো নাম্বার দেখার জন্য। হ্যাঁ। আর কন্ট্রোল চেপে হচ্ছে গিয়ে সেল কি দেখার জন্য যেন কি স্যার? কন্ট্রোল ডাউন এন্ড লেফট অ্যারো। কন্ট্রোল ডাউন প্রথমে, হ্যাঁ তারপর কন্ট্রোল একসাথে আলাদা আলাদা করে করতে হবে। কন্ট্রোল ডাউন আগে, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল রাইট অ্যারো। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে কতগুলো কলাম বা সেল বা রো দেখা যায় সেটা। ঠিক গেল একটা। এটা হচ্ছে গিয়ে এক্সেল এর বেসিক আইডিয়া কিন্তু। হ্যাঁ, অ্যালাইনমেন্টের এখানে যা আছে এটা কি, এখানে ক্লিক করলে গেলেই আবার দেখা যাবে কি আছে। টপ অ্যালাইন, এটা মিডল অ্যালাইন, এটা বাটন অ্যালাইন, আর এটা এটা অ্যালাইন টেক্সট লেফট, এটা সেন্টার, এটা হচ্ছে রাইট। রাইট। ঠিক আছে, এবার এই কটা জিনিস আমরা টেস্ট করি। এখানে লিখি এক্সেল, এখানেও লিখি এক্সেল, কম্পিউটার, এখানে লিখি তো চারটা ছিল, চারটা জিনিস লিখলাম। তা প্রথমটায় গেলাম, গিয়ে আমরা টপ করি, কিছু বোঝা যাবে না ততক্ষণ পর্যন্ত যখন সেলটার চওড়াটা আমি হাইটটা বাড়াবো নাকি। আবার দেখাচ্ছি ক্লিয়ার, চওড়াটা বাড়াবো। এটা হচ্ছে গিয়ে এতক্ষণ চওড়া দেখলাম উইথ, এবার হাইটটা কি করে বাড়ায় সেটা। হাইটটা বাড়ালাম, এটা কোথায় আছে? আচ্ছা হাইটটাও কি ওই সেম? সেম বলতে একইভাবে জ্যারো চিহ্ন আসবে, হ্যাঁ আপ এন্ড ডাউন, হ্যাঁ টেনে এই যে ছোট বড় করা। হ্যাঁ এখন লেখাটা কোথায় আছে? টপে। হ্যাঁ এটাকে মিডল করে দিয়েছে, এটাকে বটম করে দিয়েছে। তাহলে এটা টপ, মিডল মিডল, বটম, তিন রকম হলো। তাই এটাকে মিডল করে দিলাম। গেল, পরেরটায় আসি। এবার এটা হচ্ছে লেফট, আসি, এটাকে সেন্টার করি, রাইট করি, মিডল করে দিই, সেন্টার করে দিই। এই যে মিডল সেন্টার হয়ে গেল এটা। বা এটাকে কি করতে পারি, যে লেফট সেন্টার, মিডল সেন্টার, রাইট সেন্টারও করতে পারি। মিডল সেন্টার করলাম। ক্লিয়ার? এই চারটা তিন তিন ছটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। একটা সেলের টপে, বটমে, মিডিলে কোনো লেখাকে রাখা। একইভাবে একটা সেলের কোনো লেখাকে বাঁ দিকে, মাঝখানে বা ডান দিকে রাখা। এই একটা গেল। এবার পরেরটা হচ্ছে গিয়ে, এটা আবার আরেকটু ডিফারেন্ট। সেটা হচ্ছে গিয়ে লেখার কি বলে এটাকে, রোটেশন, রোটেট করা বা রোটেশনটাকে চেঞ্জ করা, ডায়াগোনাল করা। এই যে এটা কি বলে এটাকে, ওরিয়েন্টেশন। তো এই ওরিয়েন্টেশনে গিয়ে যদি আমি এটা নেই, এই যে লেখাটা, এখানে গিয়ে যদি আমি লেখার ওরিয়েন্টেশনটাকে এটা নিই, এটাকে যদি গিয়ে আমি 3 নাম্বারটা নিই, এটাই গিয়ে আমি 4 নাম্বারটাই নিই, এটাই গিয়ে আমি 5 নাম্বারটা নিই। ঠিক আছে, তাহলে লেখার ওরিয়েন্টেশনটা কি করে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই গেল একটা। এবার লাস্ট, এখানে দুটো জিনিস খুব ভাইটাল। এটা হচ্ছে গিয়ে, এটা কি, ইনডেন্ট। এই যে এটা হচ্ছে এখানে, এই যে লেখাটাকে এদিকে চাপাচ্ছি, দেখো এই যে এদিকে চাপাচ্ছি, শেষটা এটা হচ্ছে ইনডেন্ট। সেল থেকে একটু সাইডে রাখবো, একদম পাশে ঘোষণা রাখবো না। এই যে ঠিক আছে, মানে ওটাকে যতবার ক্লিক করবো ততবার এটা সরতে থাকবে। ততবারই জাম্প করবে। ঠিক আছে, এটা এটা ইউজ হয় না, এখানে ওয়ার্ডে ইউজ হয়। গেল, এরপরে আসি এবার আমি এই দুটো জিনিস, একটা হচ্ছে র‍্যাপ টেক্সট, একটা হচ্ছে মার্জিন সেন্টার। এখানে কটা সেল আছে? সেল 1 2 and 3। এখানে একটা আমরা উপরে হেডিং যে NCSM বুঝবি, এই কথাটা আমি লিখবো। কিন্তু কথাটাকে কোথায় লিখতে চাই? তিনটা সেলের মাঝখানে রাখতে চাই।
তখন সেল 1 থেকে এবারে সেল 3 পর্যন্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে একবারে চলে আসবো মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। ভেতরে আমি অ্যারোতে যাচ্ছি না, এত ঝামেলা করব না, বাইরে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। তাহলে এবার ফন্ট সাইজ 18 করে দিই, বেড়ে গেল। এবার বক্স দিয়ে দিই। তাহলে এই মার্জ এন্ড সেন্টার জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে একাধিক সেলকে একটা সেলে কনভার্ট করা। কেমন? এই এতগুলো সেল আমার দরকার নাই, পুরোটা মিলে আমার একটা ঘর লাগবে, তখন মার্জ এন্ড সেন্টার করব। স্যার এখন যদি এখানে কিছু লিখতে চাই, এই যে এখানে লিখবো, যা লিখি বের হয়ে যাচ্ছে, লেখাটা বের হয়ে গেল, দেখা যাচ্ছে না, তখন দরকার এই যে র‍্যাপ টেক্সট। এন্টার, এই যে দুটো লাইন। এবার কথা হচ্ছে র‍্যাপ টেক্সট মানে তাহলে কি? র‍্যাপ টেক্সট মানে হচ্ছে একটা বড় লেখাকে একটা ছোট সেলে গুটিয়ে নিয়ে আসা। একটা বড় লেখাকে একটা ছোট সেলের মধ্যে গুটিয়ে নিয়ে আসা। যেমন আমরা লিখলাম হচ্ছে গিয়ে নেম and address of employee, নেম and address of employee। দেখা গেল সেলটা এত চওড়া করা যাবে না, এইটুকুর মধ্যে রাখতে হবে। এই যে এইটুকুর মধ্যে রাখতে হবে সেলটা, তখন সেলটা বাড়িয়ে গেছে না, এমপ্লয়ি কোথাও সেল থেকে বেরিয়ে গেছে, তখন এখানে ক্লিক করে এই র‍্যাপ টেক্সট করে দিতে হবে। তাহলে এই একটা লম্বা লাইন গুটিয়ে সেলের মধ্যেই চলে আসবে। মানে কি হচ্ছে, তার মানে সেলের চওড়াটা বেড়ে যাচ্ছে। এবার আমরা এটা সিলেক্ট করা অবস্থায় এটাকে সেন্টার করে দিই, এটা এরকম মাঝখানে হবে, তারপরে বক্স দিই, তখন লেখাটা দেখতে ভালো হবে। ঠিক আছে? তাহলে আমি এখানে কি কি দেখালাম? ক্লিপবোর্ড থেকে কাট, কপি, পেস্ট এন্ড ফরম্যাট প্রিন্টার। ঠিক আছে? ফন্ট থেকে দেখালাম ফন্ট, ফন্ট সাইজ, স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আর বর্ডার দেখালাম। তারপরে ফিল কালার দেখালাম, ফন্ট কালার, ফন্ট ইনক্রিজ এন্ড ডিক্রিজ দেখালাম। তারপরে টপ অ্যালাইন, মিডল অ্যালাইন আর বটম অ্যালাইন দেখালাম। সাথে দেখালাম অ্যালাইন চারটা, লেফট, সেন্টার এন্ড রাইট। ওকে? তারপরে হচ্ছে গিয়ে একটা সেলের লেখার ওরিয়েন্টেশনটা কি করে চেঞ্জ করা যায় সেটা দেখালাম। তারপরে র‍্যাপ টেক্সট এন্ড হচ্ছে মার্জ এন্ড সেন্টার, এই কটা জিনিস দেখালাম। ওরিয়েন্টেশন আর হচ্ছে মার্জ এন্ড সেন্টার। তাহলে হচ্ছে গিয়ে গ্রুপ হলো ক্লিপবোর্ড, ফন্ট আর হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এটুকু থাকলো। হ্যাঁ।